টপিকটা অত্যন্ত কমন টপিক এবং বলতে গেলে লাস্ট 25 ইয়ার্স হলো আমাদের দেশে ডেঙ্গি ফিভার আবির্ভাব। এর আগেও হয়তো স্পোরাডিক দু একটা পেয়েছে, সেগুলো হয়তো ওইরকম ডায়াগনোসিস হয় নাই, অথবা আননোন ভাইরাল ইনফেকশন হিসেবে মানে এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি এই রিলেটেড আমি একটা আহ, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি রিগার্ডিং ডেঙ্গি ফিভার। সালটা ছিল সম্ভবত 1999-এর শেষে, এরকম একটা সময়, অথবা 2000-এর প্রথমে। একটা ইয়াং মেয়ে, বয়স হার্ডলি 25-22 এরকম, বিউটি পার্লারে কাজ করে। মেয়েটি হংকংয়ের মেয়ে ছিলেন এবং ঢাকা শহরে তখন ধানমন্ডি 3 নম্বর রোডের মাথায় হংকং বিউটি পার্লার নামে একটা বিউটি পার্লার ছিল। তা বলা হয় অথবা ধারণা করা হয় বাংলাদেশের প্রথম বিউটি পার্লার, এবং সেটা এস্টাবলিশড হয়েছিল 1961 সালে। এই বিউটি পার্লারে একটি মেয়ে হাই ফিভার নিয়ে ভর্তি হলো এবং গায়ে র্যাশ অ্যাপিয়ার করলো। ব্লাড কাউন্টে দেখা গেল থ্রম্বোসাইটোপেনিয়া। তখন যেহেতু ডেঙ্গি ফিভারের শব্দটা তখনও আসে নাই বাংলাদেশে, অথবা নতুন, আমি একজন সিনিয়র টিচারের সাথে কথা বললাম, স্যার এরকম প্রেজেন্টেশন, তো একটা বোন ম্যারো করা। বোন ম্যারো করা হলো। বোন ম্যারোর রিপোর্ট নর্মাল এবং থ্রম্বোসাইট কাউন্ট একটু কম। আমি তখন বিখ্যাত প্যাথোলজির প্রফেসর, উনি রিপোর্টটা করেছেন। আমি সরাসরি স্যারের সাথে দেখা করলাম, বললাম স্যার রিপোর্টটা রিভিউ করতে হবে, আমাদের ক্লিনিক্যাল প্যারামিটারের সাথে রিপোর্ট মিলিয়ে না। উনি তখন একটু রাগ করলেন আমার প্রতি, যে আমাকে তুমি শিখাবা, আমি যখন রিপোর্ট করি যত্ন সহকারে করি। উনি খুব নাম করা প্রফেসর ছিলেন তখন এই লাইনে। আমি আমার বন্ধু প্রফেসর মুজিবুর রহমানের সাথে রোগীটা নিয়ে আবার শেয়ার করলাম, সিনিয়র টিচারের সাথে কথা বললাম টেলিফোনে, আমার স্যারদের সাথে, এক স্যারের সাথে, কিন্তু আমরা কিছু বুঝতে পারলাম না। এবং দেখা গেল 4-5 দিনের ভিতরে রোগীটা কমপ্লিটলি ভালো হয়ে চলে গেল। এবং রেট্রোস্পেক্টিভলি ওই বছরই প্রচুর ডেঙ্গু আসতে থাকলো। পরে রেট্রোস্পেক্টিভ মনে হলো এই পেশেন্টটা এই ডি ফিভার, ডেঙ্গি ভাইরাস ইনফেকশন ছিল সম্ভবত। আমাদের ডায়াগনোসিস ছিল তখন প্লাস্টিক অ্যানিমিয়া অথবা ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারফোরা। কিন্তু আইটিপির যে প্রেজেন্টেশন, বোন ম্যারো ফাইন্ডিং, কোনোটাই তার সাথে কনসিস্টেন্ট ছিল না। তাই আমি মনে করি আমার লাইফে প্রথম ডেঙ্গি ফিভার ওই মেয়েটি, যিনি বিদেশি, একটা বিউটি পার্লারে কাজ করতেন। আমি এই ভূমিকা দিয়ে আমি শুরু করছি আজকের আমার প্রেজেন্টেশন। সম্মানিত পার্টিসিপেন্ট, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা নেক্সট কিছু সময় আপনাদের সাথে থাকব এবং ডেঙ্গি ফিভারের কমন কিছু কথা বলার চেষ্টা করব। এখন এই মুহূর্তে কিন্তু ডেঙ্গি ফিভার ঢাকায়, আমি বলবো এন্ডেমিক তো বটেই, হয়তো এপিডেমিক হয় নাই, কিন্তু এন্ডেমিক এবং বেশ, কারণ ঢাকার বাইরেও আসছে। আমার আন্ডারে এই মুহূর্তে আমার টিএমএসএস মেডিকেল কলেজে 3 জন ডেঙ্গি ফিভারের রোগী ভর্তি আছে আমার আন্ডারে শুধু। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, এবং এরা সবাই ঢাকায় থেকে আসছে, ঢাকায় চাকরি করেন অথবা পড়াশোনা করেন, এবং অবজার্ভে ইনশাআল্লাহ গত 1 মাসে অনেকগুলো ডিগ্রি ভর্তি হয়েছে এবং কমপ্লিকেশন খুব কম, ডেথ জিরো।
বলা হয় ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর্থ্রোপড ট্রান্সমিটেড ভাইরাল ডিজিজ, মোস্ট ইম্পর্টেন্ট, এবং ট্রান্সমিটেড বাই মসকিটো, এডিস এজিপ্টি। এবং there are four serotypes, আপনারা সকলেই জানেন, dengue virus 1, 2, 3 and 4. In Bangladesh, most of the dengue cases occur in August and September. আমরা এখন সেপ্টেম্বর মাসে আছি এবং এটা আপ টু অক্টোবর পর্যন্ত এক্সটেন্ড করতে পারে বা করে ইউজুয়ালি। এবং মোস্টলি ইনফেকশন কিন্তু অ্যাসিম্পটোমেটিক। আপনারা আপনাদের প্র্যাকটিসে হাসপাতালে সাধারণত আসে না, প্র্যাকটিসে অনেক জ্বরের রোগী পাচ্ছেন, 2 দিনের জ্বর, 3 দিনের জ্বর, বেশ জ্বর বা উইক, লেথার্জি জ্বর। আপনারা পার্টিকুলার কোনো ডায়াগনোসিস দিতে পারতেছেন না বা পারা অনেক সময় ডিফিকাল্ট, এবং আবার স্পন্টেনিয়াসলি উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম ভালো হয়ে যাচ্ছে। এবং এগুলো মোস্টলি ভাইরাল ইনফেকশন। কোন ভাইরাস এটা কিন্তু ল্যাব পরীক্ষা ছাড়া কনফার্ম করার কোনো সুযোগ থাকে না। এবং এই ডেঙ্গি ফিভার আমরা যদি সেরোলজি স্টাডি করি, মোস্টলি অ্যাসিম্পটোমেটিক এবং ফিউ প্রেজেন্ট উইথ লটস অফ ক্লিনিক্যাল প্যারামিটার্স, ভ্যারাইটিস অফ presentation. Incubation period usually 4 to 10 days, and most dengue patients recover without requiring hospital admission. অর্থাৎ যারা অ্যাসিম্পটোমেটিক সেটা তো বুঝতেই পারলো না, আর যারা সিম্পটোমেটিক গ্রুপ তাদের বেশিরভাগই হসপিটাল অ্যাডমিশন লাগে না। বাট only few progress to severe disease, যেটা নিয়ে আমরা চিন্তিত। Treatment, just like other viral infections, it is very simple, inexpensive and very effective, as long as the intervention is done in a correct and timely manner. আমরা যদি properly diagnosis করতে পারি, proper management intervention করতে পারি, তাহলে কিন্তু অত্যন্ত outcome is excellent. Reducing dengue mortality requires an organized process that guarantees early detection, its classification and treatment, and referral when necessary. It is very important. Sometimes or few may develop complications. In that case, needs referral to appropriate hospital or appropriate places, যেখানে all kinds of support, particularly organ failure অথবা ব্লাডের সকল প্যারামিটার সাপোর্ট দেওয়ার সিস্টেম এক্সিস্ট করে। এখানে দেখেন 2018 থেকে লাস্ট 7 ইয়ার্সের একটা রিডিং দেওয়া আছে। 2018-তে ডেঙ্গির অ্যাডমিটেড কেস ইন বাংলাদেশ রেকর্ডেড 10,000, তার পরের বছরে এটা 1 লাখ, 1,000 বা 1,500-এর মতো 28,000, 62,000। কিন্তু ইন লাস্ট 2 ইয়ার 2023 it is more than 3 lakh recorded admitted patient in hospitals. 2024 এখন পর্যন্ত হসপিটাল অ্যাডমিশন 12,000। এখানে দেখেন 2023 এবং 24, 23 মে পর্যন্ত, 23 এবং 24 মে পর্যন্ত একই রকম সিনারিও ছিল। কিন্তু দেখেন জুন থেকে 2023-এ অ্যাব্রাপ্ট রাইজ করতে থাকে হসপিটাল অ্যাডমিশন। আমাদের জুন জুলাই রাইজ আসছে, কিন্তু অ্যাব্রাপ্ট না ওরকম খুব বেশি টানা। আগস্টে একটু বেড়েছে,
আমরা সেপ্টেম্বর এবং অক্টোবর আরো 2টি মাস আছে, তারপরেও বলবো গত বছরের তুলনায় এবার ডেঙ্গি পেশেন্টের প্রিভ্যালেন্স বা ইনসিডেন্স অনেক কম, অনেক কম। স্টিল নেগলেক্ট করার মতো না, কারণ রিসেন্টলি কেস সংখ্যা বেড়েছে এবং মর্টালিটিও রাইজ করেছে। খেয়াল করুন, জানুয়ারি থেকে 29 আগস্ট, প্রথম 8 মাসে 2024 সালে টোটাল ডেথ 79 রেকর্ডেড ডেথ, এবং আগস্ট মাসে 22 হাইয়েস্ট। খেয়াল করুন, জুলাইতে 13, আগস্টে 22। আর 2023-এ টোটাল ডেথ ছিল 1600, মোর দেন 1600। আজ পর্যন্ত এই 2024-এ 79 ডেথ। রিগার্ডিং কেস, মেল 61% affected hospital admission record থেকে, and 38% female. But regarding death is more in female group. That is, in female group it is around 57%, আর মেলে 46%। অর্থাৎ মেলদের বেশি হচ্ছে, ডেথ আবার ফিমেলের বেশি। কেন এটা বলা যাচ্ছে না? Now come to the pathophysiology of dengue infection. At first there is mosquito যখন কোনো ইনফেক্টেড পারসনকে বাইট করবে, সেই ভাইরাসটা সেই মসকিটোর শরীরে ঢুকবে এবং সেখানে কিছুটা প্রসেসিং হবে। এরপরে ওই মসকিটো যদি কোনো হেলদি ইন্ডিভিজুয়ালকে বাইট করে, তখন জীবাণুটা সেই হেলদি ইন্ডিভিজুয়ালের শরীরে ঢুকে পড়বে, এবং আফটার এ ফিউ ডেজ ইট stimulates the immune system, and all B and T cell mediated immunity are activated, and activation of the T cell leads to production of various chemical mediators which are responsible for increased vascular permeability, resulting lots of features like hypertension, shock, ascites, effusion, ascites বানানটা ভুল আছে, effusion, bleeding, organ involvement, hypotension, etc. On the other hand, B cell mediated immunity resulting antibody production, antigen antibody complex, complement activation, and deposition of the vessel wall, resulting coagulopathy. অর্থাৎ through B cell and T cell both systems are activated and resulting increased vascular permeability or hemorrhage. So there is either plasma loss or whole blood loss, resulting lots of features like hypotension, tachycardia, shock, or accumulation of fluid in various potential centers, leads to organ failure and shock. Regarding classification or regarding clinical manifestation, you all know dengue virus at first in maximum ক্ষেত্রে the patients are asymptomatic, অর্থাৎ আমরা বুঝতেই পারি। But those who are symptomatic divided into 4 groups. Number 1, undifferentiated fever, যেটা আমরা মোস্টলি চেম্বারে ডিল করি। জ্বর 2 দিন, 1 দিন, 3 দিন বোঝার আগে পেশেন্ট ভালো হয়ে যায়। আমরা জাস্ট প্যারাসিটামল দিচ্ছি, একটু ফলো আপ করলাম, একটু ব্লাড কাউন্ট করলাম, তখন প্লেটলেট নর্মাল, WBC নর্মাল, প্যারাসিটামল দিচ্ছি, অনেক অ্যান্টিবায়োটিক দিচ্ছি অথবা দিচ্ছি না, পেশেন্ট শুধু 2, 3 দিন 4 দিনের মধ্যে ভালো হয়ে গেল।
অর্থাৎ এদের কোনো লেবেল করতে পারলাম না, আনডিফারেন্সিয়েটেড ফিভার। নাও কাম টু দ্য ডেঙ্গি ফিভার। টিপিক্যাল সিমটম, হ্যাঁ, ব্যথা, ফিভার, পেইন, র্যাশ, লেথার্জি এটসেট্রা। এবং এইটা টিপিক্যাল ডেঙ্গি ফিভার। In the course of illness there may be hemorrhage or may not be hemorrhage. আর একটা হলো ডেঙ্গি হিমোরেজিক ফিভার উইথ প্লাজমা লিকেজ। অর্থাৎ ফ্রম দ্য ভেরি বিগিনিং পেশেন্ট দেখা গেল 2 দিন 3 দিন জ্বরের 2 থেকে 3 দিনের মাথায় তার ইভিডেন্স অফ প্লাজমা লিকেজ চলে আসছে। Evidence of plasma leakage, that is not bleeding but plasma leakage due to increased vascular permeability due to increased T-cell activated immunity. এখানে দুটো ভাগে ভাগ হচ্ছে। পেশেন্টের প্লাজমা লস হয়ে গেলে ব্লাড ভাস্কুলার কম্পার্টমেন্টে ফ্লুইড কমে যাবে, পেশেন্ট হাইপোটেনশন হবে, টেকিকার্ডিয়া, শক ডেভেলপ করতে পারে। অন দ্য আদার হ্যান্ড এখানে এক পর্যায়ে ব্লিডিংও হতে পারে এবং পেশেন্ট এভাবেও শকে যেতে পারে। আর একটা হলো এক্সপান্ডেড ডেঙ্গি সিনড্রোম। এটা হলো ফ্রম দ্য ভেরি বিগিনিং আইদার ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি অর বাই হেমোরেজ। There is involvement of multiple organ. There is collection of fluid in different potential spaces and organ failure started. One or more than one. That is called expanded dengue syndrome. So there are 4 groups in case of symptomatic dengue fever: undifferentiated dengue fever, dengue hemorrhagic fever, expanded dengue syndrome. আমরা এই প্রথম দুইটি গ্রুপ, আনডিফারেন্সিয়েটেড ফিভার এবং ডেঙ্গি ফিভার, এই দুইটির আউটকাম ইউজুয়ালি ভেরি গুড উইথ প্রপার কেয়ার। One thing is important: dengue fever ম্যানেজমেন্টের ওভার enthusiastic approach অথবা ইউজ অফ এক্সেসিভ ড্রাগস অথবা ইউজ অফ এক্সেসিভ আইভি ফ্লুইড may be responsible for increased number of death. So সতর্কতার সাথে ডেঙ্গি ফিভারকে ম্যানেজ করতে হবে। মিনিমাম ড্রাগ এবং ফ্লুইডের ব্যাপারে প্রপার গাইডলাইন অথবা ফ্রম ইউর এক্সপিরিয়েন্স থেকে এটা ব্যবহার করতে হবে। এবং আমরা যদি ডেঙ্গি ফিভার 3 দিনের জ্বর 4 দিনের জ্বরের সাথে ইভিডেন্স অফ প্লাজমা লিকেজ যদি পেয়ে যাই আমরা, এবং ওই মুহূর্তে যদি আমরা টেস্ট করে কনফার্ম হতে পারি, ডেফিনেটলি ইট ইজ ডেঙ্গি হিমোরেজিক ফিভার। এবং এখানে খুব সতর্কতার সাথে ম্যানেজ করতে হবে। আর ফ্রম দ্য ভেরি বিগিনিং যদি মনে করি যে 3 দিনের জ্বর সাথে ইভিডেন্স অফ অর্গান ফেইলিওর, পেশেন্ট শকে আসছে, হ্যাঁ, তখন আমরা এক্সপ্যান্ডেড ডেঙ্গি সিনড্রোম চিন্তা করবো, সেরোলজিক্যালি ডায়াগনোসিসটা কনফার্ম করে দেব। এখানে হিমোরেজ may occur at any places. That may be gum bleeding, nose bleeding, conjunctival bleeding, or skin bleeding, skin underneath skin there is bleeding spot, it is shear hemorrhage, or there may be hematuria or increased menstruation. So on any point of the body there may be hemorrhage. In the convalescence period অনেক সময় র্যাশ অ্যাপিয়ার করে এবং লিম্বুলার ডিউ টু ইনক্রিজ লিকেজ দেয়ার উইল বি রেডিশ coloration of the leaf. Now come to the dengue hemorrhagic fever. From the very beginning there is increased vascular permeability resulting in plasma leakage. As there is plasma leakage, so hematocrit or definitely will be increased from baseline. So any viral, any patient with fever at the initial stage, first day or second day, baseline complete blood count should be done, because follow up করার জন্য পরবর্তীতে এই তার কাউন্টগুলো কোন দিকে যাচ্ছে, হেমাটোক্রিট বাড়ছে না কমছে দেখার জন্য একটা বেসলাইন কাউন্ট আমার দরকার। এখানে যদি দেখি যে বেসলাইন কাউন্ট থেকে 20% রাইজ হচ্ছে হেমাটোক্রিট, বেসলাইনে ছিল সে 38% হেমাটোক্রিট, এখন দেখা যাচ্ছে যে সে অ্যারাউন্ড 52%. So it is very important এবং indicates there may be
or there might have underlying plasma leakage. Evidence of ascites or proliferation if present. Short history of fever, there is polycystic or non-fasting serum cholesterol if less than 100 milligram. এটা একটা নতুন ইনভেস্টিগেশন, মানে এই ক্ষেত্রে নতুন ইউজ করা হচ্ছে ইদানিং সেরাম কোলেস্টেরল লেস দ্যান 100 at any time. সিভিয়ার লিকেজ ডেভেলপ এবং লিকেজের পরিমাণ যদি খুব বেশি হয় তাহলে ফ্লুইড লসটাও বেশি হলো, দেয়ার মে বি শক or DIC or there may be organ damage. So evidence of plasma leakage মূলত increase hematocrit, ascites অথবা proliferation এবং less serum cholesterol. Now you all know about clinical course of the dengue fever. খেয়াল করুন এখানে তিনটা টেক্স, আমরা ডে 0 থেকে যদি চিন্তা করি সেদিন জ্বর আসা, সেদিন থেকে আমরা 9 থেকে 11 দিনের মধ্যে আমরা টোটাল কোর্সটা শেষ করতে পারি। এইরকম ভাবে 0 থেকে 4 ডে পর্যন্ত আমরা বলবো ফিব্রাইল পিরিয়ড, অর্থাৎ এই সময় পেশেন্টের হাই ফিভার থাকে, ফিব্রাইল পিরিয়ড। ঠিক যখনই ফিভারটা সাবসাইড করে গেল তখন থেকে শুরু হয়ে গেল ক্রিটিক্যাল ফেজ, ভেরি ইম্পর্টেন্ট। এবং এই ক্রিটিক্যাল ফেজটা ইউজুয়ালি পারসিস্ট করে 3 ডেজ। এই 3 দিনই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। রোগীর অথবা রোগীর গার্জেন মনে করে আমার ছেলে তো ভালো হয়ে গেছে, জ্বর কমে গেছে, সো আর তেমন কিছু আর দরকার নেই, বা ডাক্তারের পরামর্শ দরকার নেই, অথবা হসপিটাল অ্যাটেনশনের দরকার নেই। কিন্তু চিকিৎসককে বোঝাতে হবে যে না, জ্বর যেদিন কমে যাচ্ছে সেখান থেকে 3 থেকে 4 দিন একটু ক্রিটিক্যাল সময়, এই সময়টা ক্লোজ মনিটরিং লাগে। এরপরে 7 দিন চলে গেলে, আমরা বলি 8 দিন বা 7 দিন চলে গেলে রিকভারি শুরু হয়ে গেল এবং তখন মোস্ট অফ দ্য পেশেন্ট ভালো হয়ে যায়, যদি এই ক্রিটিক্যাল ফেজটাকে সাপোর্ট দিয়ে রাখতে পারি। এখন রিগার্ডিং ক্রিটিক্যাল টোটাল মানে ইলনেস পিরিয়ডটা 0 থেকে 10 ডেজ যদি ধরি, রিগার্ডিং টেম্পারেচার খেয়াল করুন প্রথম 4 দিনে থাকবে, এরপরে কিন্তু টেম্পারেচার সাবসাইড করে যায়, কিছু ক্ষেত্রে আবার আসতে পারে দেখছে কিছু, কিন্তু আমরা ধরেই নেব সাবসাইড করে যায় মোস্ট। এরপরে আসি ক্লিনিক্যাল। এই ফিব্রাইল পিরিয়ডে কিন্তু পেশেন্ট অ্যানোরেক্সিক থাকে, ফ্লুইড লস বেশি হয়, অন দ্য আদার ইনটেকটা করালে খুব কম হয়, যার জন্য ডিহাইড্রেশন হয়। এবং এই ডিহাইড্রেশনটা যদি আমরা কারেকশন না করতে পারি তাহলে শক হতে পারে এবং ক্রিটিক্যাল ফেজে কিন্তু প্লাজমা লস, ব্লাড লস হয়ে পেশেন্ট আবার শকে দিতে পারে। এরপরে রিকভারি ফেজে রিঅ্যাবজর্পশন অফ ফ্লুইড হয়, এবং রিঅ্যাবজর্পশন অফ ফ্লুইড অর্থ হলো পেরিফেরিতে প্রচুর ফ্লুইড লস হয়ে গেছে যেটা শরীরের ভিতরেই আছে, এবং আমরা ফ্লুইড রিপ্লেস করে ব্লাড ভাস্কুলার কম্পার্টমেন্টকে ঠিক রাখার চেষ্টা করছি। এখন নতুন করে যদি ফ্লুইড আবারও ঢোকে তখন ফ্লুইড কিন্তু ওভারলোড হতে পারে, এটা খেয়াল রাখতে হবে, এবং ওভারলোডের কোনো ফিচার থাকলে সেটাকে ম্যানেজ করতে হবে। থার্ড হলো লেবার চেঞ্জ। প্রথম 4 দিনে কিন্তু খেয়াল করুন হেমাটোক্রিট নর্মাল থাকে, প্লেটলেট কাউন্টও নর্মাল থাকে। ক্রিটিক্যাল পিরিয়ডে এসে খেয়াল করুন হেমাটোক্রিট বাড়তে থাকে এবং প্লেটলেট কাউন্ট কমতে থাকে। এখন কনভালসেন্স পিরিয়ডে যায়, প্লেটলেট আবার নর্মালের দিকে চলে আসতেছে এবং হেমাটোক্রিটও নর্মালে চলে আসতেছে। ভাইরোলজি এবং সেরোলজি চিন্তা করি, দেখেন আমরা সাধারণত প্রথম 4 দিনে আমরা সাধারণত বলি 3 দিন আপনারা NS1 অ্যান্টিজেন করবেন এবং তখন পজিটিভ থাকে। 4 দিনের পরে কিন্তু সেটা পজিটিভ থাকে না, এবং ক্রিটিক্যাল পিরিয়ডে দেখেন মানে অ্যান্টিজেন অনেক সময় পাই না, অ্যান্টিবডিও কম পাওয়া যায়, এবং সেই অ্যান্টিবডিটা পাওয়া যায় মূলত রিকভারি ফেজে ডে 7 থেকে। এই জন্য প্রথম জ্বর আসার সঙ্গে সঙ্গে অ্যান্টিবডি করলাম নেগেটিভ, ডেঙ্গি এক্সক্লুড করলাম, এটাও যেমন সঠিক না। আবার ক্রিটিক্যাল ফেজে এসে আমরা যদি
NS1 অ্যান্টিজেন করি, নেগেটিভ পেলাম, এক্সক্লুড করবো, এটাও কিন্তু সঠিক না। এই জন্যে ক্লোজ মনিটরিং অফ দ্য পেশেন্ট, অ্যানালাইসিস অফ দ্য সিম্পটম and serological test appropriate one day করে ভিত্তি করে appropriate NS1 অ্যান্টিজেন করবো। আর 7 দিন 6 দিন হয়ে গেছে, অ্যাকর্ডিংলি serology করবো। আর একটা জিনিস, IgM IgG দুটি আমরা করি। এই মুহূর্তে যে জ্বরটি আসছে IgM ইম্পর্টেন্ট, IgG যদি পজিটিভ হয় ইলনেসের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক। সো এই চারটা ভেরি ইম্পর্টেন্ট রিগার্ডিং ডেঙ্গি ফিভার। নাম্বার 1 সিম্পটম, নাম্বার 2 হেমাটোক্রিট এন্ড প্লেটলেট, নাম্বার 4 হাইড্রোজেন সেল। সো আবারও বলি, এনি ডেঙ্গি ফিভার প্রথম 4 দিন ইউজুয়াল ফিচার জ্বর থাকবে, ডিহাইড্রেশন থাকবে, এনি ভাইরাল ইনফেকশনের মতোই ফিচার। সেকেন্ড 3 দিন অত্যন্ত ক্রিটিক্যাল পিরিয়ড ফর ডেঙ্গি ফিভার, খুব সতর্কতা। ফ্লুইড ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ আমরা কখনোই দেবো না। যেমন মাথা ব্যথা আমরা NSAID দিতে অভ্যস্ত, এটা কখনোই ইউজ করবো, ভেরি ইম্পর্টেন্ট। র্যান্ডম অ্যান্টিবায়োটিক ইউজ করবো। এবং রিকভারি পিরিয়ডেও আমাদের খেয়াল রাখতে হবে, ফ্লুইড ওভারলোড হতে পারে এবং সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, নইলে যে কোনো মুহূর্তে হার্ট ফেলিয়ার ডেভেলপ করতে পারে। সো দিস চার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডেঙ্গি ফিভার। Now come to the natural course. ফিব্রাইল পিরিয়ড সাধারণত থাকে, আমরা আফটার 7 days বলেছি। তারপর রিকভারি ফেজে সাধারণত জ্বর থাকে না। আর যদি কোনো ক্রিটিক্যাল প্রবলেম না, মানে ক্রিটিক্যাল ফেজে যদি পেশেন্ট স্টেবল থাকে, তাহলে পেশেন্ট কিন্তু নেক্সট 2 to 5 days এর ভিতরে কমপ্লিটলি ভালো হয়ে যায়। আর ন্যাচারাল কোর্স অফ ডেঙ্গি হিমোরেজিক ফিভার, যেটা খেয়াল করুন, ফিব্রাইল পিরিয়ড ক্রিটিক্যাল ফেজে তারা ঢুকে পড়ে, যেহেতু সেখানে প্লাজমা লিকেজ হচ্ছে এবং সেই লিকেজটা সাধারণত ডে 3 থেকে শুরু হয় এবং যেদিন শুরু হয় সেখান থেকে 2 দিন পর 1 থেকে 2 দিন পারসিস্ট করে। এবং এই পিরিয়ডটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইন দ্য পেশেন্ট এবং ফ্লুইড ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কোন ফ্লুইড দেবো, ক্রিস্টালয়েড দেবো না কলয়েড দেবো না হোল ব্লাড দেবো, কতটুকু দেবো, ফ্লুইড ওভারলোড হচ্ছে কিনা, ডিএসসি ডেভেলপ করছে কিনা, অর্গান ফেলিওর হচ্ছে কিনা, খুবই ইম্পর্টেন্ট এই পিরিয়ডটা। এরপর এই পিরিয়ডটা ওভারকাম করতে পারলে কনভালসেন্স পিরিয়ড উইদিন নেক্সট 2 to 5 days ভিতরে ভালো হয়ে যাবে। অর্থাৎ ডেঙ্গি ফিভার যেটা, সেই ক্ষেত্রে কিন্তু সাপোর্টিভ মেজার সাফিসিয়েন্ট, সেক্ষেত্রে অনেক সময় আইভি ফ্লুইডও লাগে, ক্রিস্টালয়েড, কলয়েড, ব্লাড কোনোটাই লাগে না, শুধু ফ্লুইড রিপ্লেসমেন্ট অরাল সাফিসিয়েন্ট। বাট ইন কেস অফ ডেঙ্গি হিমোরেজিক ফিভার, oral fluid পাশাপাশি IV fluid in the form of crystalloid or colloid or whole blood may be needed. Now come to the tourniquet test. আপনারা সকলে জানেন টর্নিকেট টেস্ট আমরা কিভাবে করে আর্মে সিস্টেমিক ব্লাড প্রেশারের মাঝামাঝি আমরা কাপটা বেঁধে রাখবো ফর 5 minutes এবং আমরা ওখানে পিটিসি কাউন্ট করবো 1 স্কোয়ার ইঞ্চেস করে। যদি লেস দেন 10 হয় নট সিগনিফিক্যান্ট, 10 to 20 যদি হয় তাহলে ইট ইজ মোর দেন 10, লেস দেন 10 হলে নট সিগনিফিক্যান্ট, আর মোর দেন 20 হলে ইট ইজ সিগনিফিক্যান্ট। এবং ডেঙ্গি হিমোরেজিক ফিভারের ক্ষেত্রে সেন্সিটিভিটি 90%। এবং পেশেন্ট যদি শকে থাকে তখন এটা ইনসিগনিফিক্যান্ট টেস্ট, তখন এটা হয় না। টর্নিকেট টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি ডেঙ্গি হিমোরেজিক ফিভার। ক্যাপিলারি রিফিল টাইম, ইউজুয়ালি আপনি যদি আপনার নেইলে দেখেন, চাপ দিলে সেরিলের সঙ্গে সঙ্গে ফিল আপ হয়ে যায়। পেশেন্ট যদি শকে থাকে তখন ডেঙ্গি হিমোরেজিক ফিভারে তখন কিন্তু এই ফিলিং টাইমটা মোর দেন 3 সেকেন্ড যদি হয়
তখন আমরা চিন্তা করবো পেশেন্ট শকে আছে। এক্সপ্যান্ডেড ডেঙ্গি সিনড্রোম খেয়াল করবেন। এক্সপ্যান্ডেড ডেঙ্গি সিনড্রোমের পেশেন্টের জাস্ট লাইক ভাইরাল ফিভারের মতো একটা প্রেজেন্টেশন, এবং suddenly or very rapidly patient developing neurological complication or GIT complication or hepatobiliary complication or hematological complication, that is all form of serious illness, encephalitis, meningitis, Guillain-Barré syndrome, transosmosis, hepatitis, pancreatitis, renal failure, acute respiratory distress syndrome, neuritis, myocarditis, pericarditis, etc. হ্যালো, চলে যাও। না, ডেঙ্গির সাথে আমরা চিকুনগুনিয়া অনেক সময় কনফিউজ করি, অথবা দুটোই ভাইরাল ফিভার, প্রেজেন্টেশন অনেকটা সিমিলার, দুটোর ক্ষেত্রেই ফিভার ইম্পর্টেন্ট, বাট রিগার্ডিং জয়েন্ট পেইন এবং রিগার্ডিং আর্থ্রাইটিস, it is more prevalent in case of chikungunya rather than dengue fever. Very important. Arthalgia is more important in case of chikungunya. Again, regarding headache, regarding rash, it is also common both in dengue and chikungunya. But hemorrhage is less common in chikungunya. Shock is less common. But leukopenia, in both the conditions it is common, but neutropenia more in dengue fever and leukopenia more in chikungunya. Elevated hematocrit common in dengue fever, thrombocytopenia also common in dengue fever. So clinically it is sometimes difficult to differentiate dengue from chikungunya, but laboratory help you in distinguishing whether it is dengue or chikungunya. এবং একটা জিনিস আমরা চিকুনগুনিয়া পেশেন্ট কয়েকটা দেখেছি, তাদের এই আর্থ্রালজিয়া অথবা মাইল্ড ফর্ম অফ আর্থ্রাইটিস, এটা কিন্তু বেশ অনেকদিন পারসিস্ট করে এবং পেশেন্টকে অনেক সময় উজ্জ হয়ে হাঁটতে হয়, ব্যথার জন্য সঠিকভাবে হাঁটতে পারে, স্টেপ ফেলতে পারে। নাও ল্যাবরেটরি টেস্ট। যদি প্রথম 3 থেকে 5 দিনের ভিতরে আসে, আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট ইনিশিয়াল অ্যান্টিজেন করব। আফটার 7 ডেজ আসলে আমরা ইমিউনোগ্লোবুলিন টেস্ট, IgM সেরোলজি করব। এবং ফলো আপ টেস্ট ইজ ইম্পর্টেন্ট। রিপিটেড কমপ্লিট ব্লাড কাউন্ট ইজ ইম্পর্টেন্ট। If you suspect it is a case of dengue hemorrhagic fever, if you suspect dengue fever only, repeated test is not necessary. But whenever you suspect dengue hemorrhagic fever, every day or even twice or thrice blood count, hematocrit and platelet count should be done. এখন পেশেন্ট অনেক সময় মনে করে যে প্রতিদিন টেস্ট করতে হবে। প্রথম দিকে আগে পেশেন্টরা ওরিয়েন্টেড ছিল না, মানে মনে তো এমনি দেওয়া হচ্ছে, কিন্তু এখন পেশেন্টরা ওরিয়েন্টেড, ফিজিশিয়ানরা ওরিয়েন্টেড। যে কোনো ডেঙ্গি ফিভার ওয়ান্স ডায়াগনোসিস, ডেইলি প্লেটলেট কাউন্ট বা ব্লাড কাউন্ট আমরা করি, পেশেন্টরাও অ্যাকসেপ্ট করি এবং আমরাও করি। আমরা হয়তো এটা ডেঙ্গি ফিভার না হিমোরেজিক ফিভার না করেই করি, কিন্তু বাট আমরা করি এবং এতে পেশেন্টের ম্যানেজমেন্ট হয়তো আরো ভালো হয়। বলছে ডেঙ্গি সব সিমটমে আওয়ারলি করতে পারছে, ভেরি ইম্পর্টেন্ট। ডেঙ্গি কেসগুলোকে 3টে গ্রুপে ক্লিনিক্যালি ভাগ করা যেতে পারে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এ হলো ডেঙ্গি ফিভার কিন্তু কোনো ওয়ার্নিং সাইন নেই। গ্রুপ বি হলো হ্যাভিং ওয়ার্নিং সাইন, আর গ্রুপ সি হলো সিভিয়ার প্লাজমা কেস লিডিং টু ডেঙ্গু শক। সো এই 3টে ভেরি ইম্পর্টেন্ট। প্রথম গ্রুপটা বাসাতে ম্যানেজ করা সম্ভব। সেকেন্ড এবং বি এবং সি গ্রুপ, I think hospitalization is must and important. And now come to the warning sign. What are the warning signs in dengue fever?
একটা হলো নো ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট, পেশেন্টের খুব ডিস্ট্রেসে আছে, হাই ফিভার অথবা এক্সট্রিম লেথার্জি, উইকনেস, কোনো কোনো খাবার খেতে পারতেছে না। আচ্ছা, নেক্সট হলো পারসিস্টেন্ট ভমিটিং অথবা পেইন অ্যাবডোমেন, লেথার্জি, sudden behavioral change, that is neurological involvement, bleeding অথবা পেল পোল ক্লামি স্কিন, নো ইউরিন, hepatomegaly or hematocrit more than 20% increase from baseline. So any one of these is present, one or more, these are called warning sign, and তখন আমরা সিরিয়াস হব এবং হসপিটাল অ্যাডমিশন ম্যান্ডেটরি। নাও এখানে রিকারিং শক or ডেঙ্গু শক সিনড্রোম, cardiovascular status is very important. Normally, the dengue fever, no complication. সেক্ষেত্রে পেশেন্ট কনসাস থাকবে, পালস ব্লাড প্রেশার নর্মাল থাকবে, স্কিন কালার নর্মাল থাকবে, পালস প্রেশার নর্মাল থাকবে, রেসপিরেশন নর্মাল থাকবে, ইউরিন আউটপুট থাকবে। আর একটা গ্রুপ হলো কম্পেনসেটেড শক, অর্থাৎ পেশেন্ট ডেভেলপিং শক, বাট বডির যে ইন্টারনাল মেকানিজম এই শকটাকে প্রিভেন্ট করতেছে বাই সাম স্টেপ, পেশেন্ট কনসাস, ফুললি ওরিয়েন্টেড, বাট ইন্টারনাল মেকানিজম তার হয়তো পালসটাকে টেকিকার্ডিয়া দিয়ে এটাকে ম্যানেজ করতেছে, ব্লাড প্রেশার হয়তো ফল করেছে কিন্তু স্টিল ভাইটাল ফাংশন, রেনাল ফাংশন মেইনটেইন হচ্ছে, ক্যাপিলারি ফিলিং টাইম হয়তো বেড়ে গেছে, এক্সট্রিমলি হয়তো কোল্ড ক্লামি হয়ে গেছে, পালস প্রেশার হয়তো কমে গেছে, রেসপিরেশন বেড়ে গেছে, ইউরিন আউটপুট কমে যাচ্ছে, তার পেশেন্ট ইম্পেন্ডিং শকে আছে, যে কোনো মুহূর্তে শক ডেভেলপ করবে, কিন্তু ইন্টারনাল হোমিওস্ট্যাটিক মেকানিজম এটাকে প্রিভেন্ট করতেছে, এটাকে কম্পেনসেটেড শক বলা হয়। আর একটা হলো ডিকম্পেনসেটেড শক, সেখানে হলো মেন্টাল স্ট্যাটাস অল্টার থাকে, পেশেন্ট ফুললি কনসাস থাকবে না এবং আদার প্যারামিটারটা থাকবে। আদার প্যারামিটার বলতে কোল্ড ক্লামি স্কিন, টেকিকার্ডিয়া, টেকিপনিয়া, হাইপোটেনশন, altered consciousness, narrow pulse pressure, metabolic acidosis, oliguria, anuria, etc. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নর্মাল একটা গ্রুপ সার্কুলেশন অর্থাৎ কার্ডিওভাস্কুলার স্ট্যাটাস নর্মাল, আর একটা গ্রুপ হলো কার্ডিওভাস্কুলার স্ট্যাটাস নট নর্মাল বাট পেশেন্ট ইজ কনশাস, আর একটা গ্রুপ হলো কার্ডিওভাস্কুলার স্ট্যাটাস নট নর্মাল এট দ্য সেম টাইম পেশেন্ট ডিসওরিয়েন্টেড, কনফিউজড, or sometimes patient may develop comatose. In a group patient, home management is sufficient, adequate fluid intake orally. আমরা 2 থেকে 3 লিটার খাবো, পানি, ফ্রুট জুস, মিল্ক, এনিথিং। এবং জ্বর থাকলে আমরা রিপিট স্পঞ্জিং করবো, প্যারাসিটামল ইউজ করবো এবং অ্যাডভাইস ফর ইমিডিয়েট রিটার্ন টু হসপিটাল, এবং আমরা বাসায় রাখবো এবং ওয়ার্নিং সাইন যদি অ্যাপিয়ার করে তখন আমরা হসপিটালে যাবো এবং পেশেন্টকে রেগুলার মনিটরিং রাখবো। গ্রুপ বি আমরা হসপিটালে অ্যাডমিশন নেব, গ্রুপ সিতেও আমরা হসপিটালে অ্যাডমিশন নেব। এবং গ্রুপ বি কিন্তু ফ্লুইড ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে দুইটা ফ্লুইড ইউজ করা হয়, একটা ক্রিস্টালয়েড একটা পলয়েড। আপনারা সকলেই জানেন আমরা নর্মাল স্যালাইন যেটা ক্রিস্টালয়েড এবং পলয়েডের মধ্যে ডেক্সট্রান ফর্টি অথবা প্লাজমা অথবা হোল ব্লাড, দিস আর পলয়েড। এখানে চিলড্রেনের ক্ষেত্রে ফ্লুইড ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। 1.5 মিলিলিটার যেই মুহূর্তে পেশেন্ট আসলো এবং ইনিশিয়াল পিরিয়ডে দ্যাট ইজ যদি ক্রিটিক্যাল ফেজের ইনিশিয়াল পিরিয়ড আমি চিন্তা করি আমাকে ফ্লুইড দিতে হবে 1.5 মিলিলিটার পার কেজি পার আওয়ার। এর পরের প্রথম 6 ঘন্টা, পরের 6 ঘন্টা 3 মিলিলিটার, তারপরের 6 ঘন্টা দেবো 5, এরপর দেবো 7 মিলিলিটার পার কেজি পার আওয়ার ইন কেস অফ চিলড্রেন। বাট ইন কেস অফ অ্যাডাল্ট প্রথমে দেবো 40 মিলিলিটার পার আওয়ার, 80 মিলিলিটার, 120 মিলিলিটার, 110 মিলিলিটার পার আওয়ার। এটা হলো আমি বলতে চাচ্ছি যে ক্রিটিক্যাল পিরিয়ডে প্রথম যে 4 দিন জ্বর
সেই পিরিয়ডে আমি দেব না, কারণ সেই পিরিয়ডটা সেফ পিরিয়ড, সেখানে oral administration of fluid is sufficient, but in critical case, পেশেন্টের যেখানে ডিহাইড্রেশন থাকে, প্লাজমা লিকেজ থাকে, ইনিশিয়ালি ক্রিস্টালয়েড দিয়ে আমরা ম্যানেজ করার চেষ্টা করব, এবং পেশেন্টের যদি কার্ডিওভাস্কুলার স্ট্যাটাস নর্মাল হয় তখন আস্তে আস্তে কমায় নিয়ে আসবো। এবং পেশেন্ট যদি কম্পেনসেটের শকে থাকে, আমরা হেমাটোক্রিট করব, ব্লাড সুগার লেভেল করব, প্রয়োজনে অক্সিজেন দেব, আইভি ফ্লুইড দেব, নর্মাল স্যালাইন অথবা ডিএনএস, এবং আমরা ভাইটাল সাইন চেক করব, এবং ভাইটাল সাইন যদি নর্মাল থাকে গ্র্যাজুয়ালি উইদিন নেক্সট 24 আওয়ার্স আমরা ফ্লুইডটা কমাই দেব। ভেরি ইম্পর্টেন্ট। যদি কম্পেনসেটেড শক চিন্তা করি, ইনিশিয়ালি আমরা স্টেরয়েড দিয়ে ম্যানেজ করার চেষ্টা করব, এবং যদি ইমপ্রুভ করে যায় গ্র্যাজুয়ালি আমরা ফ্লুইডটা কমাই ফেলব। কিন্তু আমরা যদি ক্রিস্টালয়েড দিয়ে যদি স্টেবল না করতে পারি এবং ভাইটাল সাইন যদি ডিটেরিয়েট করে, হেমাটোক্রিট যদি রাইজ করে, তখন ডেক্সট্রান 40 দ্যাট ইজ কলয়েড দেব। ইফ ভাইটালস ইমপ্রুভ, তখন আস্তে আস্তে আমরা ইন্টারভেনাস ফ্লুইডটা কমাই দেব। কিন্তু ভাইটাল যদি ডিটেরিয়েট করতে থাকে তখন আমরা হোল ব্লাড দেব, হোল ব্লাড। এবং স্টিল ভাইটাল যদি ডিটেরিয়েট করতে থাকে, হেমাটোক্রিট যদি বেশি ফল করে, তখন আমরা ট্রান্সফার 1 ইউনিট ব্লাড ইন নেক্সট 1 to 2 hours, এবং ইফ ভাইটাল ইমপ্রুভস রিডিউস রেট অফ আইভি ফ্লুইড। সো মূল কথা দাঁড়ালো, আমরা ইনিশিয়ালি ক্রিস্টালয়েডকে কভার করার চেষ্টা করব। যদি ভাইটাল সাইন ডিক্রিয়েট করে, সেই ক্ষেত্রে আমরা ডেক্সট্রান দেব, এবং তাতেও যদি কভার না হয় আমরা হোল ব্লাড দেওয়ার চেষ্টা করব। এবং এরপরে আমি বলবো, হোল ব্লাড দেওয়া বা ডেক্সট্রান দেওয়ার পরেও যদি ইমপ্রুভ না করে, সেক্ষেত্রে আমরা কলয়েডের পাশাপাশি আমরা ডায়াবেটিক্স অথবা ফ্লুইড অ্যাসিলেট করবো। নাও কাম টু দ্য ডিকম্পেনসেটেড শক। সেখানে আমরা প্রথমে ক্রিস্টালয়েড দেব, ভাইটাল ইমপ্রুভ করলে খুব ভালো, আস্তে আস্তে আমরা এটা কমাই নিয়ে আসবো। এবং ভাইটাল যদি ইমপ্রুভ না করে, সেই ক্ষেত্রে আমরা স্টেরয়েড আবার রিপিট করব উইথ সোডিয়াম বাইকার্ব দিয়ে, এবং এরপরে আমরা কলয়েড অথবা ব্লাড দেব, ডিপেন্ডিং অন যদি আমরা দেখি যে হেমাটোক্রিট রাইজ করেছে তখন দেবো কলয়েড, আর হেমাটোক্রিট খুব ফল করেছে তখন দেবো ব্লাড। ভেরি ইম্পর্টেন্ট। হেমাটোক্রিট যদি ফল করে তখন ব্লাড, আর বেশি রাইজ করে তখন কলয়েড, এবং ভাইটাল ইমপ্রুভ করলে ইন্টারভেনাস ফ্লুইড আস্তে আস্তে কমায় দেয়। Now, if there is fluid overload in critical case, sometimes they may have fluid overload, critical case of convalescence period. In that case, furosemide is important. এবং ইউরিন আউটপুট যদি 1 লিটার পার কেজি বাড়া হয়, তখন দ্যাট ইজ মোর দ্যান 2 লিটার্স পার ডে, তখন আমরা ফুরোসেমাইড কমাই দেব। এবং ফ্লুইড ওভারলোড স্টিল পারসিস্ট করে, তখন ফুরোসেমাইড আমরা রিপিট করব। এখন ফ্লুইড ওভারলোড যদি থাকে, একটা সিমটম সহ যদি থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু কলয়েড এবং ফুরোসেমাইড একসাথে করব। ভাইটাল যদি ইমপ্রুভ করে তাহলে গুড, এবং ভাইটাল যদি ইমপ্রুভ না করে তখন আমরা ব্লাড দেব, এবং এতেও যদি ইমপ্রুভ না করে তখন পটেনশিয়াল স্পেসে সর্বদা ফ্লুইড অ্যাকুমুলেট করে, সেই ফ্লুইডও এক্সক্রিট করব। নাও আইভি ফ্লুইড আমরা ডেঙ্গি ফিভারে অনেক সময় ডেঙ্গি ফিভার উইদাউট কমপ্লিকেশন দেই। কখন? যখন পেশেন্ট ক্যানট হ্যাভ অ্যাডিকুয়েট অরাল ফ্লুইড ইনটেক অর ভমিটিং, পেশেন্টের জ্বর আছে, বমি করতেছে, খেতে পারতেছে না, সেক্ষেত্রে আমরা ফ্লুইড দিতে পারি। অথবা হেমাটোক্রিট কন্টিনিউস টু রাইজ ডিসপাইট oral food intake or fluid intake, or patient impending shock, or there is shock. In that case, fluid
রিপ্লেসমেন্ট করব ইন্ট্রাভেনাস ফ্লুইড। What are the crystalloids available? Normal saline, most important. Hot penicillin or half strength normal saline in case of children. These are crystalloids. What are the colloids, dextran 40, available? Or Holuven 6% hydroxyethyl starch. এটাও বাজারে অ্যাভেলেবল। এরপরে আমরা জিলাটিন নিতে পারি, এটা অ্যাভেলেবল না। হিউম্যান অ্যালবুমিন অ্যাভেলেবল, প্লাজমা অ্যাভেলেবল, ব্লাড অথবা blood components. These are all colloids. Now come to the indication of colloid. Patient having massive plasma leakage. Usual plasma leakage. এখানে বলা আছে massive plasma leakage. Patient with shock with rising hematocrit. Those not responsive to the minimum volume of crystalloid. Those with pulse pressure less than 10 who need urgent restore of blood pressure. So these are the clinical scenario where colloids are indicated. Very important. Now, platelet classification indication key. Very severe thrombocytopenia. Very severe বলতে less than 10,000 who need urgent surgery. দেখেন less than 10,000 হলেই হবে না, less than 10,000 হতে হবে, evidence of spontaneous bleeding থাকতে হবে, কার্ডিওহিউম্যাটিক আনস্টেবল থাকতে হবে, এবং ইমার্জেন্সি যদি সার্জারি লাগে এই সমস্ত সিনারিওতে আমরা প্লেটলেট দেবো। পেশেন্ট হ্যাভিং প্লেটলেট less than 10,000 but patient is stable, in that case কিন্তু আমরা দিব না, অথবা ক্লিনিক্যাল জাজমেন্ট অফ দ্য ফিজিশিয়ান। আমি এই রিলেটেড একটা উদাহরণ দিই। ভদ্রলোক আমার 3 বছর জুনিয়র ডাক্তার, উনি তখন ঢাকার কোন একটা মেডিকেল কলেজে চাকরি করতেন, আমার খুব পরিচিত। একদিন আমাকে ফোন করে আমি জানতে পারলাম অসুস্থ, ঢাকা মেডিকেল কলেজে কোন একটা ক্যাবিনে ভর্তি। আমি দেখতে গেলাম, দেখলাম ডেঙ্গি ফিভার। এটা 2001-এর কথা। সেই ভদ্রলোক এখন গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের প্রফেসর, এই সাবজেক্টে হেমাটোলজি। প্লেটলেট কমতে থাকলো। এরপরে একদিন দেখলাম প্লেটলেট আসলে 0 এবং পেশেন্ট স্টেবল, নো হিমোরেজ, পাস ব্লাড প্রেসার স্টেবল। আমি যিনি ট্রিটিং ফিজিশিয়ান ছিলেন, তারপরে তার যথেষ্ট আস্থা ছিল, কিন্তু তার চেয়ে বেশি আস্থা ছিল আমার প্রতি এবং আমার বন্ধু প্রফেসর মুজিবের প্রতি। আমি মুজিব একসাথেই দেখি প্রতিদিন। আমি এক পর্যায়ে চিন্তা করলাম যে বোধহয় প্লেটলেট দেওয়া উচিত, কিন্তু প্রফেসর মুজিব বলল নো, প্লেটলেট লাগবে। সেকেন্ড ডে রিডিং এ আসলো প্লেটলেট 0, থার্ড ডে রিডিং এ আসলো প্লেটলেট 0, কিন্তু কোনো লিকেজ অথবা কোনো হিমোরেজের এভিডেন্স নাই। পালস বা স্টেবল ইউরিনাল সুন্দর। ফোর্থ ডে প্লেটলেট রাইজ করা শুরু করলো এবং উইদিন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম প্লেটলেট নরমাল হয়ে গেল। সো দিস ইজ মাই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স। এটা অত্যন্ত একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আমি বলবো। 0 প্লেটলেট কাউন্ট 3 দিন পারসিস্ট করলো, পেশেন্ট স্টেবল এবং উনি এখন সম্পূর্ণ সুস্থ এবং একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টে প্রফেসর ঢাকায় কর্মরত। সো দিস ইজ মাই এক্সপিরিয়েন্স। এখন আমরা কখন ব্লাড দেব? ওভার ব্লিডিং অথবা সিগনিফিক্যান্ট ড্রপ ইন হেমাটোক্রিটস অথবা শক, persistent or worsening metabolic acidosis, refractory shock after 40 years, 60 millimeter per kg। অর্থাৎ আমরা আসলে বলতেই পারি এটা যে when there is severe plasma leakage or there is severe bleeding or patient developing serious shock, that is hypotensive shock এবং কোনো কন্ট্রোল করা যাচ্ছে না, metabolic acidosis, in that case আমরা ব্লাড দেব। এখন আমরা ডেঙ্গি ফিভার পেলে কি করব? খুব ইম্পর্টেন্ট।
অ্যাডমিনিস্ট্রেশন অফ প্যারাসিটামল ফর হাই ফিভার অ্যান্ড মাইল্ড, যেহেতু বডি থাকে, পেইন থাকে, প্যারাসিটামল অ্যান্ড প্যারাসিটামল, এবং ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অফ দ্য হিমোডাইনামিক স্ট্যাটাস বিফোর এন্ড আফটার ইচ ফ্লুইড বলাস। আমরা যখন ফ্লুইড দিব তখন ফ্লুইড দেওয়ার আগে এবং পরে হিমোডাইনামিক স্ট্যাটাসটা অ্যাসেস করব, ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর হলো পেশেন্ট যদি ডায়াবেটিক থাকে গ্লাইসেমিক কন্ট্রোলটাকে মেইনটেইন করার চেষ্টা করব, এবং অ্যাপ্রোপ্রিয়েট ক্রিস্টালয়েড, কলয়েড অথবা রেড সেল ইফ ইন্ডিকেটেড আমরা দেবো। ইন্ডিকেশন ছাড়া আমরা ফ্লুইড দেবো না, এবং ইন্ডিকেশন থাকলেও ঠিক করে নেবো আমরা কতটুকু দেবো, কোন ফ্লুইডটা এই মুহূর্তে ইন্ডিকেট, ভেরি ইম্পর্টেন্ট। আমরা কি করবো না ডেঙ্গির ক্ষেত্রে, আমরা ইন্ট্রামাস্কুলার ইনজেকশন কখনোই অ্যাডভাইস করবো না, এনএসআইডি কখনোই দিব না। মাইল্ড ডেঙ্গি ফিভার অর্থাৎ শুধু ডেঙ্গি ফিভার, নো কমপ্লিকেশন, সেখানে কখনো আইভি ফ্লুইড দেবো না। এক্সেস ফ্লুইড, ব্লাড প্রোডাক্ট আমরা কখনোই দেবো না। এবং পেশেন্টকে কখনোই আমরা বাসায় রেখে উইদাউট ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট জাস্ট পেশেন্টের রিপোর্টের উপরে ভিত্তি করে আমরা কখনো পেশেন্ট ম্যানেজ করবো না, কারণ এতে ইনফরমেশন গ্যাপ হলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। বাংলাদেশ সরকার দেখেন ডেঙ্গু প্রতিরোধের করণীয় এবং ডেঙ্গু প্রতিকারের করণীয়। প্রতিরোধে বলছে বর্ষায় ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ে, এ সময় অধিক সতর্ক থাকুন। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা পরিষ্কার পানিতে বংশ বিস্তার করে। অফিস ঘর এবং আশেপাশে পানি জমতে দিবেন না, যে কোনো পাত্রে জমিয়ে রাখা 3 দিনের বেশি রাখবেন না। এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায়, যথাসম্ভব লম্বা পোশাক পরিধান করুন। দিনে ঘুমানোর ক্ষেত্রে মশারি ব্যবহার করবেন, এবং ডেঙ্গু প্রতিকারে করবেন। তীব্র জ্বর, মাথা ব্যথা আসলে তার চিকিৎসা গ্রহণ করুন। প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ব্যথা নাশক ওষুধ খাবেন না। জ্বর হলে নিকটস্থ হাসপাতালে যে পরামর্শ গ্রহণ করুন, এবং জ্বর ভালো হওয়ার পরে কিন্তু জটিলতা আসে, এই জন্য জ্বর ভালো হলো সঙ্গে সঙ্গে আমরা কাজে চলে গেলাম অথবা এটসেট্রা, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। 3 দিনের জ্বর, পেশেন্ট ভালো হয়ে গেছে, পেশেন্ট মনে করলো ভালো, পেশেন্টের অ্যাটেন্ডেন্স মনে করলো ভালো, পরের দিন থেকে তার ফুল অ্যাক্টিভিটিতে চলে গেল। তার অ্যাক্টিভিটিটা এমন, হয়তো খুব ঘাম হয় অথবা পরিশ্রম বেশি, এটসেট্রা, পেশেন্ট যে কোনো মধ্যে শকে চলে যেতে পারে। সো whenever ডেঙ্গু ডায়াগনোসিস হচ্ছে তখন সতর্কতা থাকতে হবে। এছাড়াও যে কোনো ভাইরাল ইনফেকশন 3 দিনের মধ্যে ভালো হয়ে গেলে, ডেঙ্গু হোক অথবা না হোক, আমরা পরবর্তী 2 থেকে 3 দিন রেস্টে থাকবো, সতর্কতা মেনটেন করবো এবং বাসায় থাকার চেষ্টা করবো। তাহলে আমরা অনেক কমপ্লিকেশন থেকে নিজেকে রক্ষা করতে পারবো। সম্মানিত পার্টিসিপেন্টস, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমরা ডিসকাশন করব। আমরা আপনাদের সাথে আমার শেয়ার করবো, নলেজ শেয়ার করবো, সো দ্যাট আপনাদের কাছ থেকে আমি অনেক শিখতে পারবো। এবং আমি যে প্রেজেন্টেশনটা আপনাদের সামনে তুলে ধরলাম অত্যন্ত সিম্পল ওয়েতে এবং খুব একটা সহজ, কমপ্লিকেটেড ম্যানেজমেন্টের অ্যাসপেক্টটাতে আমরা আসি নাই। আমরা খুব সিম্পল ওয়েতে এটা বলার চেষ্টা করেছি। তারপরও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ সকলকে। জি, সম্মানিত চিকিৎসকবৃন্দ, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আপনারা সবাই। স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার, ডক্টর অদিতি বলছিলাম স্যার। স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার, ডেঙ্গু ফিভারে কি স্যার স্টেরয়েডের কোনো কন্ট্রিবিউশন আছে স্যার, মানে কোনো ভূমিকা বলতে বা? এখন আসি, ঠিক সুন্দর একটা প্রশ্ন করেছেন। ওয়ান্স আপন এ টাইম স্টেরয়েডটা র্যান্ডম ইউজ করা হতো, ওয়ান্স আপন এ টাইম স্টেরয়েড খুব র্যান্ডম ইউজ করা হতো। এখন কিন্তু গাইডলাইন বলে না, বাট অনেক ফিজিশিয়ান তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এটা করেন। আমি বলবো মনে হয় দরকার নেই। জি স্যার, থ্যাংক ইউ স্যার।
আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল, স্যার যদি নিউট্রোপিনিয়া থাকে এবং 6 দিনের জ্বর থাকে এবং আমরা কালচার করতে পারি না, স্যার এই ক্ষেত্রে কি আমরা এটাকে ডেঙ্গু বলে আগাবো নাকি স্প্লিনের অবস্থা দেখে এটাকে এন্টেরিক ফিভার হিসেবে ধরে নেব? না, এন্টারিক ফিভার বলতে হলে জ্বরটা 7 দিনের আগে বলা ডিফিকাল্ট। 7 দিন ক্রস না হলে এন্টারিক ফিভার ডায়াগনোসিস করা ডিফিকাল্ট। স্টিল আমরা যদি একটা ব্লাড কাউন্ট তো কমপ্লিট ব্লাড কাউন্ট তো করতেই হয়, যে কোনো জ্বরের ক্ষেত্রে ইনিশিয়ালি করতে হয়, একটা ইউরিনারি করতেই হয়। এই দুটি খুবই ইম্পর্টেন্ট। এবং পেশেন্টের যদি বয়স 40 আপ হয়, একটা ব্লাড সুগার। ইদানিং একটা রিসেন্ট ট্রেন্ড চালু হয়েছে, আমরা কিন্তু রোগীর অনেক সময় সিটি স্ক্যান এমআরআই পর্যন্ত করি, কিন্তু একটা ব্লাড সুগার করি। আমি মনে করি বয়স যদি 40 ঊর্ধ্ব হয় এবং উনি যদি রোগী হিসেবে আপনার কাছে আসে, হোয়াটএভার মেবি দ্য সিমটম, যে সিস্টেমেরই সিমটম হোক, একটা রুটিন ব্লাড সুগার করাটা বোধ হয় অত্যন্ত জরুরি। হ্যাঁ, যদি তার করা থাকে তাহলে দরকার নেই, সে স্যার তাকে মনিটর জন্য করবো। তার ডায়াবেটিস নাই, উনি রোগীরা বলে আমার ডায়াবেটিস নাই, কবে ব্লাড টেস্ট করছেন? না, ব্লাড তো আমি টেস্ট করিনি, অথবা 5 বছর আগে করেছি। কোথায় করেছেন? ওই দোকানে করেছি। সেই ক্ষেত্রে বয়স 40 ঊর্ধ্ব হলে অবশ্যই একটা নিয়ম মেনে ব্লাড সুগার চেক করবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু পেশেন্টটাও ওরিয়েন্টেড, আমাকে এমআরআই করতে দেয়, আমাকে আমাকে সিটি স্ক্যান করে, কিন্তু যেই বলবো একটু ব্লাড সুগার করেন, তখন প্রচন্ড নেগেটিভ একটা চিকিৎসা পায়। এই ব্যাপারে আমি আমার প্র্যাকটিসটা এরকম করি, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনাদের পরামর্শ দিচ্ছি না। আমি বললাম যে আপনার বাড়ি কোথায়? বললো যে পলাশ বাড়ি। আচ্ছা, গাইবান্ধা থেকে তো আপনার বাড়ি বেশি দূরে না, তাই না? 20 কিলোমিটার। আপনাকে আমি এই যে ফাস্টিং টুয়ার্ডস আফটার 75 গ্রামস অফ গ্লুকোজ দিবেন, এটা আপনি অবশ্যই গাইবান্ধা ডায়াবেটিস হাসপাতাল থেকে করবেন, অন্য কোনো জায়গায় করবেন না। কারণ গ্লুকোজ সবাই রাখে না, পানির মেজারমেন্টটা সবাই ঠিক করে না, একমাত্র ডায়াবেটিস সেন্টারগুলো এটা ভালোভাবে করে। আমার এটা এক্সপিরিয়েন্স, আমার ধারণা। তখন যেটা বলি, তখন তারা হয়তো বোঝার চেষ্টা করে যে হ্যাঁ, এটা বোধহয় জেনুইনলি দরকার, এই জন্য ডাক্তার সাহেব আমাকে নির্দিষ্ট স্থানে পাঠাইছে, অন্য কোনো জায়গায় পাঠায় নাই। এটা রোগীদের একটা মিসকনসেপশন। বিভিন্ন মিডিয়া, বিভিন্ন পেপার, পত্রিকা এটসেট্রা জন্য রোগীরা আমাদের পুরো অনেক সময় ভুল ধারণা নেয়। এই ধারণাটা তাদের অমূলক না। এই ধারণার জন্য তাদের কিন্তু আমি দোষ দিব না, কিন্তু আপনি অবশ্যই তাকে কনভিন্স করে একটা কাগজ ধরাই দেবেন। করুক, সে গাইবান্ধা থেকেই করুক অথবা রংপুর ডায়াবেটিস হাসপাতাল সেন্টার থেকেই করুক, কিন্তু নিয়ম মেনে যেন করে। নিয়মটা একটু বলে দিবেন। আর সেখান থেকে দোকানে যায় ফাস্টিং গুলো হোয়াটসঅ্যাপটা করলো, এটাকে রিলাই করা যায় না। আরেকটা জিনিস, অনেক রোগী কিন্তু ডকুমেন্ট নিয়ে আসে না, আমার ডায়াবেটিস নেই, মাপছি ওই 3 মাস আগে মাপছি, কাগজটা দেখেন, কাগজ নাই, আমি আমি শুনে নিছি। এই তখন ওই নিজেকে কন্ট্রোল করে, রাগ তো করা যাবে না রোগীর প্রতি, কন্ট্রোল করে একটা কাগজ ধরাই দেবেন ভদ্রভাবে, সুন্দরভাবে। আমি এই কাজটা প্র্যাকটিস করে দীর্ঘদিন হলো, কারণ আমি দেখছি অনেক রোগী, মোস্ট অফ রোগী সব কিছু করা আছে, শুধু ব্লাড সুগারটা করানো। আপনারাও খেয়াল করে দেখবেন। আর একটা জিনিস, রোগীর কাগজ কিন্তু দেখতে হয়। এটা আমার স্যার বলেছেন 1982 সালে, আমার প্রফেসর ইউসুফ আলী স্যার প্রথম ক্লিনিক্যাল সাইডের ক্লাসে, লেকচার ক্লাসে স্যার বলেছিলেন, অনেক উপদেশ দিয়েছিলেন। 2টো উপদেশ আমি সারা জীবন মনে রাখছি, মেনে চলার চেষ্টা করি। 100% পারি না, তবে চেষ্টা করি। একটা হলো, রোগীর কাগজগুলো দেখতে হবে, যেটা আমার অ্যাসিস্ট্যান্ট যে আগে চেক করে নিয়ে আমার সামনে ধরে, আমি দেখে দিই, হয়তো শর্টলি দেখি, অ্যাপ্রোপ্রিয়েট হয়তো হয় না, তারপর চেষ্টা করি। আরেকটি হলো, অন্য ডাক্তার সম্পর্কে ক্রিটিসাইজ করবো ইন ফ্রন্ট অফ পেশেন্ট, কখনো না, কখনো না। সে পড়লে চিকিৎসক হলো না, সে পড়লে চিকিৎসক হলো না, ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হলো না, ডাক্তার হলো না, কেউ হলো না। আমার খালি একটা কথা স্যার শিখিয়ে দিয়েছেন সেদিন, বলছে আমার স্পষ্ট মনে আছে, যে দেখি উনি তো অনেক চিকিৎসা করেছেন, চেষ্টাও করেছেন, ভালো ভালো ওষুধও দিয়েছেন মনে হচ্ছে, কিন্তু কেন যে ভালো হলো না রোগটা, আমি এবার চেষ্টা করে দেখি। এই দুইটি পরামর্শ, পরামর্শ না, দুটি কথা আপনারা গ্রহণ করতে পারবেন। এটা আমি কিন্তু আমার স্যার থেকে প্রাপ্ত, এবং আমি আমার যত আমার আমি যাদের সাথে ক্লাস করেছি, পড়াশোনা করেছি, ডিসকাশন করেছি, আমি এই দুটো কথা সবাইকে ভেন্টিলেট করার চেষ্টা করেছি। এতে করে রোগীর স্যাটিসফ্যাকশন বাড়ে এবং কলিগদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা ইমপ্রুভ করে। ধন্যবাদ, অনেক বেশি কথা বলে ফেললাম। হ্যালো, জি, আর কোনো কোশ্চেন আছে? স্যার, মনে হচ্ছে আর কোনো কোশ্চেন নেই। জি, সম্মানিত চিকিৎসক বৃন্দ,
আমাদের মাঝে এতক্ষণ কথা বলেন প্রফেসর ডক্টর জাকির হোসেন স্যার। স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। স্যার একজন মেডিসিন বিশেষজ্ঞ। স্যার রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক এবং বর্তমান টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়ার প্রিন্সিপাল হিসেবে আছেন স্যার। আর স্যারকে আমরা, যে এখন কোশ্চেন আছে? যে স্যার কোশ্চেন থাকলে করতে পারবেন। জি জি। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল, যেটা ডেঙ্গি পেশেন্টদের আমরা স্যার যে ট্রিটমেন্ট চলাকালীন সময় বাসায় আমরা দেখি যে মশারি লাগায় রাখতে বলি স্যার। তো এটা স্যার সিগনিফিকেন্স কতটুকু স্যার, বা কতদিন মশারি ইউজ করতে? এটা মেশারি আসলে প্রথম কয়েকটা দিন, প্রথম 5 দিন আমি মনে করি যে এটা দরকার, পরবর্তীতে আর দরকার নেই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। থ্রম্বোসাইটোপেনিয়াতে অনেক সময় স্যার ক্যাপসুল পাপায়া বা এই জাতীয় কিছু প্রিপারেশন স্যার কিছু কিছু স্যার প্র্যাকটিস করে থাকেন। তো এটার কি স্যার রোল আছে? বিভিন্ন গাইডলাইনের অনুসারে বলি, এটা তেমন কোনো রোল নাই। তবে অনেক ফিজিশিয়ান তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এটা করেন, এই ব্যাপারে তারা ভালো বলতে পারবেন। তে মনে হয় কোনো গাইডলাইন এটাকে অ্যাডভোকেসি করেনি। অনেক অনেক ধরনের ওষুধ দেয়, যেমন আমার যে এই মুহূর্তে 3টে আছে। কালকে যখন আমি দেখলাম কেবিনের একটা রুগী, ইয়াং ছেলে, উনি বললেন যে ওই যে এল থ্রোম্বোপ্যাক আছে, যে এটা এক ডাক্তার কে যেন বলেছেন। আমি বললাম, ঠিক আছে রাখেন, আপনার যে প্রবলেম হয়েছে এখন আর এটা লাগবে না, আশা করি আপনি এমনিতেই ভালো হয়ে যাবেন বা হয়ে যাচ্ছেন। মানে টেকনিক্যাল কথা বলতে হবে রোগীদের সাথে, কিন্তু কখনোই আমরা ওই যে অমক এটা বলেছে বললাম না, এটা দরকার নাই, এটা ঠিক বলে নাই, এই ধরনের কথা না। ঠিকই বলছে, তবে আমি মনে করতেছি আপনার ক্ষেত্রে বোধহয় আর দরকার হবে না ইনশাআল্লাহ, এরকম। আর আমরা যখন কোনো ডাক্তারের সাথে দ্বিমত করব, বেটার ডাক্তারের সাথে টেলিফোনে আমরা কনভারসেশন করে নিতে পারি, নট ইন ফ্রন্ট অফ পেশেন্ট। আমরা তো শেষ করতে পারি না।